তালেবানের ক্ষমতা দখলের দ্বিতীয় দিনে অনেকটাই শান্ত রাজধানী কাবুল। নতুন সরকার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আফগানদের। শিগগিরই আলোচনায় বসবে ইইউ। ভ্যাকসিন নিতে হুড়োহুড়ি, এসএমএস টিকা কার্ড না দেখাতে পারলে পাচ্ছেন না কেউ। অ্যাম্বুলেন্স দিলেও টাকায় কেনা টিকা দিতে এখনো আশার বাণী ভারতের। বর্ষায় খানাখন্দে ভরা চট্টগ্রামের সড়কগুলো যেন আতঙ্কের নাম। ঘটছে দুর্ঘটনা, যানজটে ভোগান্তি। অপরিকল্পিত ও দায়সারা মেরামতি কারণ বলছেন নগরবিদরা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা। তালেবানের হাত থেকে আফগানিস্তানকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জার্মানিতে বসবাসরত আফগানরা। মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে পার্লামেন্টের সামনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ডাকে অনুষ্ঠিত তালেবান বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে এ আহ্বান জানান তারা। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর দেশটির 20,000 শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। একই সংখ্যক আফগান নাগরিককে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। আফগানিস্তানে তালিবান দখলদারিত্বের প্রতিবাদে সোচ্চার জার্মানিতে বসবাসরত আফগান নাগরিকরা মঙ্গলবার বিকেলে রাজধানী বার্লিনে দেশটির মানবাধিকার নানা সংগঠনের ডাকে তালিবান বিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে দায়ী করে এর তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে আফগান ইস্যুতে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আফগানিস্তানের এই অসহায় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নীরব ভূমিকায় আমরা হতাশ। প্রতিবাদ জানানোর ভাষা নেই। আজ আমরা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী কাউকে ফেরত না পাঠানোর আবেদন জানাচ্ছি। শুধু আফগানিস্তান নয়, বিশ্বের সকল যুদ্ধ বিধ্বস্ত দেশের নাগরিকদের রক্ষার আহ্বান জানাচ্ছি। সমাবেশে বক্তারা আরো বলেন, গেল 20 বছরে পশ্চিমা বিশ্ব আফগানিস্তানকে রক্ষায় নিজস্ব সশস্ত্র বাহিনীকে গড়ে তুলতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই যে কোনো মূল্যে তালেবানের হাত থেকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। আমরা এখনো আশাবাদী, আফগানিস্তানে থাকা সকল নারী শিশুদের রক্ষায় আন্তর্জাতিক বিশ্ব এগিয়ে আসবে। আফগানিস্তানে গেল 40 বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত। কেউই আমাদের রক্ষা করতে পারবে না যদি আমরা শিয়া, সুন্নি, ওহাবি, তাজিকি আর পশতু ঐক্যবদ্ধ না হই। এদিকে আফগানিস্তান থেকে নিজেদের কূটনীতিকদের ফিরিয়ে আনতে শুরু করেছে জার্মানি সহ পশ্চিমা বিভিন্ন দেশ। তবে কূটনীতিকদের ফিরিয়ে আনার পাশাপাশি অন্তত 20,000 আফগান নাগরিককে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ম্যার্কেল সরকার। 20 বছর কেটে গেলেও আফগানিস্তানে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা। তাই তালেবানদের কারণে এই মুহূর্তে আফগানিস্তানে যদি কোনো রকম মানবিক বিপর্যয় ঘটে, তাহলে তার কারণেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বই দায়ী থাকবে বলছে বিক্ষোভে অংশ নেওয়া সকলেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনা টিকা প্রসঙ্গ। করোনা টিকা পেতে গতকালও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে। কেন্দ্রে কেন্দ্রে লেগে যায় হুড়োহুড়ি। এদিকে চট্টগ্রামে টিকা পেতে মরিয়া নগরবাসীর সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনাও ঘটে। শফিকুল আলমের রিপোর্ট। টিকা পাওয়া যাবে কিনা এমন সংখ্যায় মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন টিকা কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ অপেক্ষায় ভ্যাকসিন প্রত্যাশীরা উত্তেজিত হয়ে পড়লে এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমলেও অনেকের মুখে ছিল নানা অভিযোগ। খুব জাম, কোনো ডিসটেন্স নাই, একজনের সাথে ধাক্কাধাক্কি করে লাইন দিয়েছি আমরা। টিকা না পাওয়ার কারণে বিদেশ যাত্রা নিয়েও নিশ্চয়তায় আছেন প্রবাসীরা। প্রবাসী যারা আছি তারা তো কেউ এখনো দুবার ফ্লাইট খোলার কোনো নিউজ নাই, যেহেতু ভ্যাকসিন মারার পর সবাই অপেক্ষা করতেছে। এই মাসের মধ্যে আমাদের ফ্লাইট চালু হবে ওমানের, আমরা কিভাবে যাব? ঠিক আছে। চট্টগ্রামে টিকা নিয়ে অনিশ্চয়তা তৈরির পর গত 15ই আগস্ট রাতে 3,34,000 টিকা আসলে কেটে যায় সংকট। দুশ্চিন্তার কারণ নেই উল্লেখ করে সিভিল সার্জন জানান পর্যাপ্ত টিকা আছে চট্টগ্রামে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকায় রাজধানীতে গতকাল দেয়া হয় সিনোফার্মের প্রথম ডোজ। তবে এসএমএস এবং টিকা কার্ড না দেখাতে পারলে কাউকে দেওয়া হয়নি ভ্যাকসিন।
এদিকে রেজিস্ট্রেশনের পরও করোনার টিকা না পাওয়ায় আটকে আছে অনেক প্রবাসীর বিদেশ যাত্রা। মডার্নার মজুদ না থাকায় প্রথম ডোজে সিনোফার্মে টিকা নিতে হচ্ছে রাজধানীবাসীকে। তবে তাতেও উৎসাহের ঘাটতি নেই। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা যায় টিকা প্রার্থীদের দীর্ঘ সারি। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই মানুষের সারি নেমে আসে রাস্তা পর্যন্ত। কিন্তু মানুষ অনুযায়ী পর্যাপ্ত টিকা না থাকায় মাঝপথে বন্ধ হয়ে যায় সিনোফার্মের টিকা দেয়া। এতে ক্ষোভ জানান অনেকে। হঠাৎ করে বলতেছে ভ্যাকসিন নাই, পরে আবার ওয়েট করলাম, কাগজটা নিছে না, ওইখানে অনেক সময় ছিলাম। তবে 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও যারা টিকা পেয়েছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন। বাট স্টিল স্যাটিসফ্যাকশন হচ্ছে কি আমি লাস্ট পর্যন্ত ভ্যাকসিনটা দিতে পারছি। এদিকে ভিসা হয়ে গেলেও এখনো টিকা না পাওয়ায় বিদেশ যাওয়া আটকে আছে অনেক প্রবাসীর। দূর দূরান্ত থেকে ছুটে এসেও টিকা না পেয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। আমি একজন প্রবাসী, আমি গত 10 তারিখে রেজিস্ট্রেশন করছি টিকার জন্য, এখন পর্যন্ত SMS আসে নাই। টিকা হইলে যাইতে পারবো ইনশাআল্লাহ। সিনোফার্মের পাশাপাশি রাজধানীতে মডার্নার দ্বিতীয় ডোজও দেওয়া হচ্ছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অ্যাম্বুলেন্স দিলেও আগাম টাকা দিয়ে কেনা টিকা দিতে এখনও আশার বাণী শুনিয়ে যাচ্ছে ভারত। করোনা পরিস্থিতি সামলে বাংলাদেশকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে বলে আবারও জানিয়েছেন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বললেন, বন্ধুরাষ্ট্র হিসেবে ভারত প্রতিশ্রুতি রাখবে। করোনা মহামারী শুরু হবার পর থেকেই টিকার জন্য মরিয়া হয়ে ওঠে গোটা বিশ্ব। বাংলাদেশও দ্রুত এই ভাইরাস থেকে মুক্তি পেতে গত বছরের 28 আগস্ট ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মার সঙ্গে চুক্তি হয়। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকার টাকাও পরিশোধ করে বাংলাদেশ। 7 ফেব্রুয়ারি শুরু হয় টিকাদান কর্মসূচি। 70 লাখ ডোজ টিকা সরবরাহের পর বন্ধ হয়ে যায় চালান। প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা পাওয়া 15.5 লাখ মানুষকে নিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। বন্ধ হয় টিকাদান। ভারতকে দফায় দফায় অনুরোধ জানানো হলেও নিজ দেশে চলা করোনা পরিস্থিতির কারণে টিকা সরবরাহ বন্ধ রাখে দেশটি। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর হাতে 31টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং 20 টন চিকিৎসা সরঞ্জাম উপহার হিসেবে তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রসঙ্গ তোলেন। India also gave us a lot of vaccines and maybe we are waiting that they will start giving those vaccines. They have managed their COVID by and large pretty effectively. And then we hope that the commitment they made will come forward. So don't worry. And by now we have enough supply line. So hopefully we can take care of the problem. ভারতের হাই কমিশনার গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, করোনা পরিস্থিতি সামলে ঢাকাকে প্রতিশ্রুত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে নয়াদিল্লি। As we have said, it is not that we will not supply. We've only said that till the crisis is over in India. So we are on that path. At the earliest we can resume, we will of course want to resume it. Why would we not? Bangladesh is a priority partner and Bangladesh has already committed purchase of these vaccines. So our goal is to try and expedite that. On the subject of Afghanistan, I'm the High Commissioner here in Bangladesh, so I think I will leave that question. ভারত থেকে কেনা টিকা পেতে অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশ অন্যান্য উৎস থেকে করোনা টিকা পেতে তৎপরতা চালায়। দেশে আসতে থাকে একের পর এক চালান। সবশেষ সোমবার দেশে উৎপাদন করতে চীনের কোম্পানি সিনোফার্মের সঙ্গে চুক্তি করে ইনসেপ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশে গতকাল দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 198 জন। তবে কমেছে শনাক্তের হার। হাসপাতালের শয্যা সংকট কিছুটা কমলেও এখনও মিলছে না আইসিইউ। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায় 72 জন। এরপরই রয়েছে চট্টগ্রাম, সেখানে মারা গেছেন 52 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। প্রাণঘাতী করোনায় আবারও বাড়ছে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় মারা গেছেন 198 জন। তবে সংক্রমণের হার কমায় হাসপাতালগুলোতে এখন রোগীর চাপ কম। যারা ভর্তি আছেন তারা বেশিরভাগই ভুগছেন শ্বাসকষ্টে। তবে শয্যা খালি নেই আইসিইউতে। 24 ঘন্টায় সর্বাধিক মৃত্যু ঢাকা বিভাগে 72 জন। বর্তমানে যে পরিমাণ মৃত্যু হইতেছে সে পরিমাণ আপনার যদি আইসিইউর একটু বেডের পরিমাণ সংখ্যা বাড়ায় তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে যাবে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে 52 জন। তাদের মধ্যে কুমিল্লার 15, চট্টগ্রামের 11 ও ব্রাহ্মণবাড়িয়ার 9 জন। খুলনা বিভাগে করোনায় মারা গেছেন 26 জন। তাদের মধ্যে ঝিনাইদহে 7 জন ও খুলনার 5 জন। কমেছে হাসপাতালে রোগীর সংখ্যা।
করোনায় 18 জন মারা গেছেন সিলেট বিভাগে, তাদের মধ্যে 13 জনই সিলেট জেলার। রাজশাহী বিভাগে 24 ঘন্টায় মারা গেছেন 9 জন, তাদের মধ্যে নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়ার 2 জন করে। রাজশাহী মেডিকেলে 513টি শয্যার বিপরীতে ভর্তি আছেন 289 জন। আগে যেমন ছিল একটা বেডের জন্য অনেকজন চাপাচাপি, এখন মোটামুটি ফাঁকা থাকছে বেড। আগের তুলনায় ওয়ার্ডে রোগী একটু পরিমাণ কম, সুস্থ হচ্ছে মানুষের। 8 জন মারা গেছেন ময়মনসিংহ বিভাগে, তাদের মধ্যে 3 জনই ময়মনসিংহ জেলার। শনাক্তের হার প্রায় 20%। আইসিইউর প্রবলেমটা যদি একটু উন্নতি হতো তাহলে আমাদের রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যা কমতো। রোগী নেওয়ার সময় দেখা যাইতেছে যে আইসিইউতে সিট থাকে না, যার জন্য রোগী মারা যাইতেছে। এছাড়া বরিশাল বিভাগে 7 জন ও রংপুর বিভাগে 6 জন মারা গেছেন করোনায়। আহসানুল করিম, সময় সংবাদ। দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ালো। গতকাল দুপুর পর্যন্ত গেল 24 ঘন্টায় 329 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 306 জনই রাজধানীর। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ডেঙ্গু পরিস্থিতির অবনতির আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজধানী জুড়ে এডিস মশার তাণ্ডবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে অসহ্য যন্ত্রণায় নগরবাসী। শিশু থেকে বৃদ্ধ বাদ পড়ছেন না কেউই। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 6500 ছাড়িয়েছে। আর মঙ্গলবার একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 329 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে 26 জনের মৃত্যুর তথ্য দিয়েছে আইডিসিআর। আমাদের এলাকায় অনেক মশার কয়েল, মশারি এত কিছু ব্যবহার করার পরেও মশা আপনার নিধন হচ্ছে না। দিনও যেরকম মশা, রাত্রেও এরকম মশা। রাজধানীর 5টি ডেঙ্গু হটস্পটের পাশাপাশি নতুন নতুন এলাকা ডেঙ্গু রেড জোনে পরিণত হচ্ছে। আস্তে আস্তে কিন্তু স্পট বাড়তেছে। এখনই সময় আমাদের ডেঙ্গুর মশার বংশবিস্তার না হলে কিন্তু পুরো ঢাকাকেই আক্রান্ত করতে ফেলতে পারে। এদিকে হাইকোর্টে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে 2019 সালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির অবহেলার প্রমাণ পাওয়া গেছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বর্ষায় খানাখন্দে ভরা বন্দরনগরী চট্টগ্রামের সড়কগুলো যেন এক আতঙ্কের নাম। ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি যানবাহন চালকরাও পড়ছেন বিপাকে, ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ যানজটে 10 মিনিটের রাস্তা পারাপারে সময় লাগছে কয়েক ঘন্টা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত ও দায়সারাভাবে সড়ক তৈরি ও মেরামত করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। পুরো সড়ক জুড়ে ছোট বড় কয়েক হাজার গর্ত, জমে থাকা পানিতে কাদায় একাকার সড়কটি। বাণিজ্যিক নগরী চট্টগ্রামের অন্যতম প্রধান সড়ক, যা চলে গেছে ইপিজেড হয়ে বিমানবন্দরের দিকে। শুধু প্রধান এই সড়কই নয়, নগরীর মাঝিরঘাট, বারিক বিল্ডিং, অক্সিজেন, আগ্রাবাদ, বহদ্দারহাট 2 নম্বর গেট সহ অধিকাংশ সড়কই বর্ষার বেহাল দশা হয় প্রতি বছর। এতে গাড়ি বিকল হওয়া, এমনকি গাড়ি উল্টে ঘটে দুর্ঘটনাও। এছাড়া যানবাহনের গতি কমে যাওয়ায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ভীষণ রকম কষ্ট পাচ্ছি, যে কোমর ব্যথা বা ঘাড় ব্যথা। 10 মিনিটের রাস্তা এই জায়গাতে এখন আমরা 1 ঘন্টায় তো কর্মস্থানে পৌঁছাতে পারতেছি না। চাকা বের হয়ে যায়, না হলে কি নাট ভেঙে যায়। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের কাজ আর পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় ক্ষতবিক্ষত হয় নগরের সড়কগুলো। এতে প্রতি বছরই সড়ক সংস্কারের জন্য বিপুল পরিমাণ অর্থ নষ্ট হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ পৌঁছে চরমে। যেভাবে রাস্তাগুলো হয়, কোনো ধরনের বৈজ্ঞানিক পন্থা এগুলো অবলম্বন করা হয় না। এই যে বর্ষার সময় আমার মনে হয় চট্টগ্রামের 90% রাস্তাই কিন্তু ক্ষতিগ্রস্ত এবং 50% রাস্তা চলাচলের অনুপযোগী ধরা যায়। দ্রুত এসব সড়ক মেরামত করার পাশাপাশি নির্মাণ কাজের তদারকির আশ্বাস দিলেন সিটি মেয়র। নিম্নমানের কাজ যে একেবারে হয় না তাও না, প্রকৌশলী আছে, ওনাদেরকে নির্দেশ আছে, যদি যার এরিয়ায় নিম্নমানের কাজ হবে তার জন্য তাকে এটা জবাবদিহি করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে নগরীতে প্রায় 850 কিলোমিটার পাকা সড়ক ও 328 কিলোমিটার কংক্রিট ঢালাইয়ের সড়ক রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ। জয়পুরহাটে পাড়া মহল্লায় বেআইনিভাবে গড়ে ওঠা নাম সর্বস্ব সমবায় সমিতি রমরমা দাদন ব্যবসা ও ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে। এরই মধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তাও হয়েছে একাধিক সমিতি। এজন্য মনিটরিং ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করছেন বেসরকারি উন্নয়ন সংস্থার নেতারা। এদিকে জনস্বার্থ বিরোধী যে কোনো সমিতি কিংবা দাদন ব্যবসায়ীদের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাট শহরের বামনপুর এলাকার দিনমজুর রতন কুমার মণ্ডল তার বাবার সৎকারের জন্য 5 বছর আগে প্রতিবেশী কল্পনা রানীর কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে প্রতি মাসে 10,000 টাকা করে সুদ দিয়ে আসছেন। এরই মধ্যে সুদের টাকা পরিশোধ করতে গিয়ে পর্যায়ক্রমে 8 বিঘা জমিও বিক্রি করেছেন তিনি। সম্প্রতি অভাবের তাড়নায় সর্বশান্ত হয়ে সুদ ও আসল দিতে অপারগতা প্রকাশ করায় দাদন ব্যবসায়ীরা তার বাড়ি ভিটা দখলের হুমকি দিচ্ছে। নিরুপায় হয়ে তিনি বসতভিটা রক্ষায় জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছেন। আমার যা জমি ছিল তা বিক্রি করে তা পরিশোধ করি, এখন এসে সে দাবি করতেছে যে আমি আরও টাকা পাবো। এখন বাড়ি ভিটাটা বেশিও সে নিবে, আমরা এখন কোথায় যাব? ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? শুধু রতন কুমারী নয়, তার মতো জেলা শহর ও গ্রামের অনেকেই চড়া সুদে টাকা নিয়ে জড়িয়ে পড়েছেন ঋণের জালে। 28,000 টাকা নিয়েছিল, সুদে আসলে 3 লাখ টাকা দিল, দিয়েও এখন সবিকুল বলে যে আরও পাবো 5 লাখ টাকা। এসব সমবায় সমিতির কার্যক্রম পর্যবেক্ষণ করা ও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানালেন এলাকার সচেতন নাগরিক এবং এনজিও সমন্বয় পরিষদের নেতারা। এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমগুলো যদি আমরা আরও কঠোর নজরদারির মাধ্যমে পরিচালনা করতে পারি, তাহলে মনে হয় সাধারণ মানুষগুলোকে এই ধরনের ক্ষতিগ্রস্ত হাত থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। সম্প্রতি জয়পুরহাট সদর থানা সংলগ্ন বিনিময় আদর্শ সমবায় সমিতি গ্রাহকদের আমানতের 9 কোটি টাকা ও 5 বিবি উপজেলা শহরে পরিচালিত গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি 5 কোটি টাকা নিয়ে রাতের আধারে উধাও হয়ে যায়। সমিতি যাতে করে আর ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড না হয়, এই জন্য আমি তদারকি জোরদার করেছি। দাদন ব্যবসায়ী এবং অবৈধ ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগভাবে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। জেলায় বিভিন্ন নামে 1187টি সমবায় সমিতি পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঋণদান কার্যক্রম চালাচ্ছে 250 সমিতি। সময় সংবাদ, জয়পুরহাট। কাগজের প্রতিষ্ঠানের নামে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের 1300 কোটি টাকা লোপাটে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন ও অধস্তন কর্মীদের একে অপরকে দোষারোপে শেষ হয়েছে দ্বিতীয় দিনের দুদকের জিজ্ঞাসাবাদ। তবে অর্থ লোপাটের ঘটনা স্বীকার করলেও এ লোপাটে জড়িত নন বলে দাবি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের। এসএ এন্টারপ্রাইজ, মুন ইন্টারন্যাশনাল, নেচার এন্টারপ্রাইজ, সুগদা লিমিটেড, হাল ইন্টারন্যাশনাল, জি&জি এমন 20 প্রতিষ্ঠানের নামে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের 1300 কোটি টাকা লোপাট হয়। এসব প্রতিষ্ঠানের নাম থাকলেও বাস্তবে নেই। দুদকের তদন্ত বলছে ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অস্তিত্ব নিশ্চিতে পরিদর্শন করাই হয়নি। ফার্স্ট ফাইন্যান্সের সাবেক এমডি শাহরিয়ার সহ পরিচালনা পর্ষদের সহযোগিতায় পিকে হালদার এই অর্থ ঋণের নামে হাতিয়ে নেয় বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে। এতে প্রথম দিনের জিজ্ঞাসাবাদে কাগজে প্রতিষ্ঠানকে ঋণ দেয়ায় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে দোষারোপ করেন কর্মকর্তারা। আমরা যা করছি সমস্ত তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর তার নির্দেশে। দ্বিতীয় দিনে ফার্স্ট ফাইন্যান্সের সাবেক এমডি সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের তদন্ত দল। জিজ্ঞাসাবাদ শেষে ঋণ লোপাটে বা আত্মসাতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, তবে অর্থ লোপাট হয়েছে সেটি সত্য। নো কমেন্ট। মানে কি অভিযোগ যেটা বলছে সেটা সত্য? নো কমেন্ট, নো কমেন্ট এট দিস মোমেন্ট, নো কমেন্ট। না, ওখান থেকে তো টাকা পয়সা তো গেছে, এটা ঠিক। জি, আমরা নিছি এরকম কোনো অভিযোগ নাই। ওরা প্রমাণ করতে পারলে তো শাস্তি হবে। হোক। বুধবার তলবের তালিকায় থাকা ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের কর্মকর্তাদের 7 জন ছিলেন অনুপস্থিত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন পর আবারও জমে উঠেছে টাঙ্গাইলের পাইকারি শাড়ি কাপড়ের হাট। লোকসান পুষিয়ে নিতে চেষ্টা করছেন ব্যবসায়ী ও শাড়ি তৈরির কারিগররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে করটিয়া হাটে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদির, ইমা, আপনি জানেন যে এই যে বর্তমান চলমান করোনা পরিস্থিতির কারণে সারা দেশেই কিন্তু টালমাটাল একটি অবস্থা বিরাজ করছে। এই টালমাটাল অবস্থা বিরাজের মধ্যেও কিন্তু এই যে মানুষজনের যে ক্ষয়ক্ষতি, মানুষজন দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য থেকে বিরত রয়েছে, তারা নানানভাবে দুর্ভোগে রয়েছে, নানান রকম কষ্টে রয়েছে ব্যবসা বাণিজ্য না করতে পেরে।
এই মানুষের কথা চিন্তা করেই কিন্তু সরকার এই যে চলমান যে লকডাউন ছিল, দীর্ঘদিনের লকডাউন, সেই লকডাউন শিথিল করে নতুন করে কিন্তু আবার মানুষের চলাচলের সুযোগ করে দিয়েছে, মানুষজনের ব্যবসা বাণিজ্যর সুযোগ করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের যে বিখ্যাত করুটিয়া কাপড়ের হাট, পাইকারি কাপড়ের হাট, সেই কাপড়ের হাটে কিন্তু ইতিমধ্যেই এই যে ক্রেতা বিক্রেতা আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছে, ঢাকা, নরসিংদী, সিলেট, বগুড়া, চট্টগ্রাম, বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছে এই করুটিয়া হাটে তাদের পছন্দ মতো এই যে শাড়ি ক্রয় করতে, সেই শাড়ির জন্য আসছে। এবং এখানকার যে তাঁতিরা রয়েছেন, সেই তাঁতিরাও কিন্তু তারা তাদের উৎপাদিত যে শাড়ি, সেই শাড়ি তারা এখানে নিয়ে এসেছেন। তারা শাড়ি, তবে কথা এই যে করুটিয়া হাট বারবার বন্ধ থেকেছে, আবার কিছুদিন চলেছে, আবার বন্ধ হয়েছে। এভাবে কিন্তু তারা চরমভাবে লোকসানের মধ্যে করেছে। তারা ঠিকমতো বেচা বিক্রি করতে পারেনি, যে কারণে তারা চরমভাবে লোকসানে পড়েছে। আপনি জানেন যে গত বছর যে ঈদের মৌসুম ছিল, সেই ঈদের মৌসুমে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করতে পারেনি। লকডাউন থাকার কারণে তারা এখানে যে চলমান যে করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতিতে তারা এই লকডাউনে দোকানপাট বন্ধ ছিল, এই মার্কেটগুলো বন্ধ ছিল, পাইকারি মার্কেট, যে কারণে আসলে তারা ব্যবসা বাণিজ্য করতে পারেনি। ফলে এই যে তারা কিন্তু তাদের যে উৎপাদিত যে শাড়িগুলো রয়েছে, লাখ লাখ টাকার শাড়ি, সেই শাড়ি কিন্তু তারা বিক্রি করতে না পেরে তারা কিন্তু লোকসানে পড়েছিল। আবার যখন লোকসান কাটানোর জন্য যখন তারা আবারও নতুন করে উৎপাদন করেছিল, তখন আবারও কিন্তু এই বছর তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে রোজার পূর্বে যে হাট ছিল, সেই হাটগুলোতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারেনি। তাদের উৎপাদিত যে শাড়ি, সেই শাড়িগুলো কিন্তু তারা বিক্রি করতে পারেনি। ফলে তারা কিন্তু অনেকটাই এখন পর্যন্ত লোকসানে পড়ে রয়েছেন। অন্যদিকে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতির মধ্যেও কিন্তু এই যে কাঁচামাল, যেটা বলে এই কাপড়ের যে কাপড় তৈরির যে কাঁচামাল, সেই কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে তারা কিন্তু আসলে চরমভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তবে সুখের কথা হচ্ছে দীর্ঘদিন পর, ঈদের পরে প্রায় 15 দিন পর কিন্তু তারা আবার নতুন করে এই যে শাড়ির হাট জমে উঠেছে। মানুষজন আসতে শুরু করেছে, বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছে, বিক্রেতারা তাদের উৎপাদিত যে শাড়ি, সেই শাড়িগুলো বিক্রি করতে পারছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা প্রতিদিনই কিন্তু নতুন নতুন শাড়ি উৎপাদন করছে, সেই নতুন শাড়ি উৎপাদন করে তারা বিক্রি করার চেষ্টা করছে। এবং তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই যে নতুন করে যে হাট বসেছে করোনা পরিস্থিতির মধ্যে, এরপরে কিন্তু এই যে প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু কমে গিয়েছে। প্রত্যেকটা শাড়ি 50 থেকে 150 টাকা, 200 টাকা পর্যন্ত কিন্তু শাড়ির দাম কমে গিয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে এই যারা উৎপাদনকারী রয়েছেন, সেই শাড়ি উৎপাদনকারী চাষি এবং এখানকার যে স্থানীয় ব্যবসায়ী রয়েছে, সেই স্থানীয় ব্যবসায়ীরা। আমরা তাদের সাথে আরো যে বিষয়টি জানতে পেরেছি, সেটি হচ্ছে যে এই যে এই শাড়ির হাট কিন্তু মূলত গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল দুপুর থেকেই আমরা তাদের সাথে আরো যে বিষয়টি জানতে পেরেছি, সেটি হচ্ছে যে এই যে এই শাড়ির হাট কিন্তু মূলত গতকাল থেকেই শুরু হয়েছে। গতকাল দুপুর থেকেই এই শাড়ির হাটটি জমে উঠেছে। আজকে কিন্তু এই যে সকাল 7টা বাজে, সেই 7টা পর্যন্ত হাট চলছে, অর্থাৎ সারা রাত হাট হয়েছে। বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার থেকে এই শাড়ির যে পাইকারি যে ব্যবসায়ীরা আছেন, সেই ব্যবসায়ীরা এখান থেকে শাড়ি কিনে নিয়ে তারা তাদের জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই শাড়িগুলো নিয়ে গিয়ে তারা বিক্রি করে থাকেন। এবং আমরা যে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে শাড়ি কিনতে, তাদের সাথেও আমরা কথা বলেছি। তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে বর্তমান পরিস্থিতিতে শাড়ির চাহিদাও কম রয়েছে, যে কারণে আসলে খুব একটা জমে উঠতে পারেনি। তবে চেষ্টা করছেন ক্রেতা এবং বিক্রেতা এবং উৎপাদনকারী যে তাঁতিরা রয়েছেন, তারা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের করুটিয়া কাপড়ের হাট থেকে শাড়ি কাপড়ের বিস্তারিত। ইমা, টাঙ্গাইলের পাইকারি শাড়ি কাপড়ের হাটে কেনাবেচার খবর জানাচ্ছিলেন সহকর্মী কাদির তালুকদার। কম শুল্কে চাল আমদানির অনুমোদনে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমেছে দাম। মাত্র একদিনের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এতে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা। বাবুল হোসেনের ছবি ও এস এম রাশেদের তথ্য নিয়ে রিপোর্ট।
দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমেছে চালের দাম। একদিনের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা পর্যন্ত কমেছে। মিনিকেট চাল ৫৪ থেকে কমে ৫২ টাকা, বাসমতি ৬২ টাকা থেকে ৫৮ টাকা, স্বর্ণা ৪৬ টাকা থেকে কমে ৪৩ টাকায় বিক্রি হচ্ছে। সৌরজাতের সকল চালের দাম ৫০ কেজির বস্তায় কমেছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। চালের দাম কমায় স্বস্তিতে ভোক্তারা। আমরা চাউলের দাম যদি একটু কম হয় তাহলে আমরা একটু বেঁচে যাই। যেভাবে কমছে যদি আরেকটু নিম্ন গতিতে আসে তাহলে আশা করা যায় সাধারণ গরিব মানুষ কিছুটা হয়তো বাঁচতে পারবে। চাল আমদানির ঘোষণায় দেশের পাইকারি ব্যবসায়ীরা মিলগুলোতে চালের ক্রয় আদেশ কমিয়ে দিয়েছেন। দেশের বাজারগুলোতে চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বলে দাবি মিল মালিকের। আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে ধান চাউল ক্রয় করছি, এইভাবে যদি বেচা কিনা না হয় আমরা তো লোকসানের ভিতরে পড়ে যাচ্ছি। সরকারের আমদানিকৃত চাউলের দাম যদি কেজিতে ৫ টাকা ৬ টাকা তার চেয়ে কম হয় তাহলে মিল মালিকদের যে চাউল এখন বর্তমান মিলে মজুদ আছে তার থেকে আমরা মনে করি যে প্রতি বস্তায় ২০০ থেকে ২৫০ টাকা তাদের লস হবে। এদিকে আমদানিকৃত চাল মজুদ বন্ধে বাজার মনিটরিংয়ের দাবি জানান খুচরা ব্যবসায়ীরা। দুষ্কৃত ব্যবসায়িক যাতে কাজ না করতে পারে সেটা হচ্ছে প্রশাসনের একটু দৃষ্টি রাখতে হবে। চাল মজুদ করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলেই ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। কেউ যদি বাজার অস্থিতিশীলতার উদ্দেশ্যে যদি মজুত করে সেটা অবশ্যই গর্হিত কাজ। এই জন্য মজুত বিরোধী আইনে তার জরিমানা হতে পারে, চালও জব্দ করা হতে পারে, এমনকি তাকে দ্রুত বাজারজাতকরণের আদেশও সরকার জারি করতে পারে। কুষ্টিয়া জেলা মিল মালিক সমিতির তথ্য মতে খাজানগর চালের মোকামে প্রতিদিন ১৫০ মেট্রিক টন চাল বিক্রি হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে বাড়ছে ইলিশের সরবরাহ। প্রতিদিনই আসছে ৩০ থেকে ৪০ মেট্রিক টন ইলিশ, কিন্তু কমছে না দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকায়। ভালো দাম পেয়ে খুশি জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। জেলা ফিশিং বোট মালিক সমিতির দাবি, সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে সুফল পাচ্ছেন তারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাকখালী নদীর তীরে ভিড়ছে একের পর এক ইলিশের ট্রলার। প্রতিটি ট্রলারে রয়েছে ২ থেকে ৩ হাজার ইলিশ, যা নেওয়া হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। ঝুড়ি ভরা বড় বড় ইলিশ, যা দেখে খুশি জেলে ও ট্রলার মালিক। ইলিশ বিক্রির হাকডাক চারদিকে। ভালো দাম পেয়ে দারুণ খুশি জেলেরা। প্রচুর মাছ পাইছি, দুটিতে আমাদের ৬০ লাখ টাকা বিক্রি হয়েছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিনই বাড়ছে ইলিশের সরবরাহ, তবুও কমছে না দাম। বড় আকারের ইলিশ হওয়ায় সারা দেশে সরবরাহ করে চড়া দাম পাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। বড় বড় ইলিশ ১ লাখের উপরে চলতেছে ১০০-তে। যে রেট পাইতাম, যে দাম মূল্য পাইতাম তার ৩ গুণ পাচ্ছে এই বছর। আর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বাড়ায় রাজস্ব আদায়ও দিন দিন বাড়ছে। ইলিশের অবতরণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে। গেল ১০ দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে সরবরাহ হয়েছে ৪৬৮ মেট্রিক টন মাছ, যার মধ্যে ইলিশ রয়েছে ২৯৬ মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঝিনাইদহে নিয়ন্ত্রণে আসছে না করোনায় আক্রান্ত ও মৃত্যু। জেলায় করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সদর হাসপাতালে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ইমা, আপনি যেমনটি বলছিলেন, ঝিনাইদহে কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। তবে আসার কথা হচ্ছে গত ২ মাসের তুলনায় কিন্তু বর্তমানে জেলায় করোনায় মৃত্যু এবং আক্রান্তের হার কিন্তু কমেছে। আমরা সর্বশেষ দেখেছি গত ১৬ তারিখে কিন্তু জেলায় মৃত্যু শূন্য ছিল, যেটা গত ২ মাসের আমরা বিভিন্ন সময় দেখেছি যে ৫ থেকে ১০ জনের মতো মৃত্যুর সংখ্যা আমরা পেয়েছিলাম। কিন্তু এখন কিন্তু মৃত্যু এবং আক্রান্তের হার কিন্তু কম। আমি এখন আছি ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে। এখানে ১০০ বেড সংখ্যা, কিন্তু বর্তমানে এখানে রোগী ভর্তি আছে ৪৪ জন। আসার কথা হচ্ছে যে এখন করোনায় মৃত্যু এবং যে আক্রান্তের হার স্বাস্থ্য বিভাগ যেটা বলছে সেটা কিন্তু কমে এসেছে। আমরা যেটা দেখেছি যে গত ৭ দিনের হিসাবে গত ১০ তারিখের পর থেকে কিন্তু জেলায় করোনায় যে মৃত্যুর হার এবং ভর্তির রোগীর সংখ্যা কিন্তু সেটা কিন্তু কমেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। বর্তমানে যে সদর হাসপাতালের করোনা ইউনিট, এখানে এই বাড়তি যে ইউনিট গুলো পরবর্তীতে করা হয়েছিল গত ২ মাসের শুরুর দিকে, সেই ইউনিট গুলো কিন্তু বন্ধ করা হয়েছে। ১০০ বেডের যে ইউনিট সেখানে
2টা ইউনিট রাখা হয়েছে এবং সেখানে 44 জন বর্তমানে ভর্তি আছে। এখন স্বাস্থ্য বিভাগ যেটা বলছে যে নির্দিষ্ট সময়ের পর কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যা কিন্তু কমতে থাকে, এটা কিন্তু আশা করছেন। সেই সাথে স্বাস্থ্য বিভাগ এটাও বলছেন যে সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত যে ছিল দ্বিতীয় দফা 2 দফা যে কঠোর লকডাউন সেটার সঠিক বাস্তবায়ন এবং জেলার মানুষের স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টা সেটা সুফল কিন্তু বর্তমানে এখানে ভোগ করছেন এরা। এবং এই যে হাসপাতালে চিকিৎসা যারা নিচ্ছেন তারা কিন্তু অধিকাংশ রোগী কিন্তু সুস্থ এবং ভালো আছেন। এবং আমি সকালে এসে যেটা দেখেছি, সকালে কথা বলেছি এখানকার যারা দায়িত্বরত আছেন তারা জানিয়েছেন যে গত রাত থেকে এখন পর্যন্ত মাত্র একজন রোগী মৃত্যুবরণ করেছেন এবং সুস্থ হয়ে কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে যে আক্রান্তের হার আমরা দেখেছি গত 7 দিনের যে হিসাব চিত্র আমরা যদি বলতে পারি, 7 দিনের আগে কিন্তু আক্রান্তের হার বেশি ছিল, কিন্তু বর্তমানে আক্রান্তের হার 20 থেকে 22-এর মধ্যে কিন্তু রয়েছে, যেটা আমরা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। প্রতিদিন যে আক্রান্ত করোনার নমুনা সংগ্রহ করে যেটা কুষ্টিয়া এবং ঝিনাইদহে যে ল্যাবে পরীক্ষা করা হয়, সেখানে আক্রান্তের হার কিন্তু প্রতিদিন স্বাস্থ্য বিভাগ যেটা জানিয়েছেন যে 20 থেকে 25-এর মধ্যে। টিকা এখানে স্বাস্থ্য বিভাগ আরো জানিয়েছেন যে জেলায় যে করোনার টিকা দেওয়া হচ্ছে, টিকার সুফল কিন্তু এখন ভোগ করছে। কারণ টিকা সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কিন্তু টিকা গ্রহণে কিন্তু আগ্রহ তাদের মধ্যে দেখা দিয়েছে। কারণ টিকা গ্রহণের পর যে সুফল তারা পাবে সেটা কিন্তু স্বাস্থ্য বিভাগ বলছেন যে দ্বিতীয় ডোজ টিকা যদি সম্পন্ন করা যায় তবেই কিন্তু তারা করোনার যে এই ঝুঁকি কিন্তু তারা কিছুটা কমবে। এবং এই যে করোনার টিকা নিয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে যারা টিকা দ্বিতীয় ডোজের 2 ডোজ টিকা নেওয়ার পরে আক্রান্ত হয়েছে তাদের কিন্তু স্বাস্থ্য সমস্যা অনেকটা কম কিন্তু তারা জানিয়েছেন। তো এক্ষেত্রে দ্বিতীয় ডোজের টিকা যদি সম্পন্ন করা যায় এবং ইউনিয়ন পর্যায়ে যে টিকা কার্যক্রম চলেছিল সেই গণটিকা কার্যক্রম আবারও দ্বিতীয় দফায় চলবে, এটা কিন্তু তারা আশা করছেন। আর বর্তমানে স্বাস্থ্যবিধি যে মানার বিষয়টা এটা কিন্তু কিছুটা উপেক্ষিত হয়ে যাচ্ছে। আশার কথা থাকলেও যে করোনা আক্রান্ত এবং মৃত্যুর হার যে কমছে এটার আশার কথা থাকলেও কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির তুলনায় যদি স্বাস্থ্যবিধি আবার উপেক্ষিত হয়, যদি স্বাস্থ্যবিধি মানা না হয়, সেক্ষেত্রে কিন্তু আবারও করোনা সংক্রমণের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে মানুষকে স্বাস্থ্যবিধি মানা সহ তাদের করোনা টিকা গ্রহণ এবং তাদের যাতে সঠিক চলাচল করে সেই বিষয়ে কিন্তু সরকারের সহ সংশ্লিষ্ট যারা আছে তাদের কিন্তু হস্তক্ষেপ কিন্তু সচেতন মহল মনে করছে। এবং স্বাস্থ্য বিভাগ বলছেন এই স্বাস্থ্যবিধির মানার বিষয়টা তারা যদি এখন আরো 1 মাসের বেশি সময় যদি তারা এটা মেনে চলে তাহলে হয়তোবা এই গত 2 মাসের যে পরিস্থিতি তার ফিরতে হবে না। এবং তারা আশা করছেন যে করোনায় আক্রান্তের হার কিন্তু হয়তোবা সুন্দর কোঠায় নেমে আসবে, এটা তারা আশা করছেন। তো করোনা হাসপাতালে এই যে বর্তমান চিকিৎসাধীন আছে তাদের মধ্যে বয়স্ক শ্রেণীর যে রোগী তাদের সংখ্যাটা বেশি আমরা দেখেছি। তবে চিকিৎসক এবং নার্স তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসা দেওয়ার। তো এই ছিল ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট থেকে করোনা রোগীর এবং জেলার করোনা পরিস্থিতির সর্বশেষ। ঝিনাইদহে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সদর হাসপাতাল থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। নীলফামারীর সৈয়দপুরে চলছে 10 মহরম পবিত্র আশুরা পালনের জোর প্রস্তুতি। করোনার কারণে সরকারি নির্দেশনায় সীমিত পরিসরে হবে আয়োজন। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 10 মহরম পবিত্র আশুরা পালনের জোর প্রস্তুতি চলছে নীলফামারীর সৈয়দপুরে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর মাঝে। বছরের পর বছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এখানে পালিত হয় পবিত্র আশুরা। আর তাই দিনটিকে সামনে রেখে ইমামবাড়া ও প্রতীকী কারবালায় শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, রং করা ও সংস্কারের কাজ। 2 শতাধিক কারিগর ও ইমাম হাসান হোসেনের ভক্তরা ব্যস্ত সময় পার করছেন অর্ধ শতাধিক তাজিয়া তৈরির কাজে। 7 মহরম থেকেই শুরু হয়েছে ইমামবাড়াগুলোয় ফাতেহা পাঠ ও নিশান চড়ানো। দিন রাত আমাদের ইনশাআল্লাহ কাজ হচ্ছে। আর আগামী বৃহস্পতিবারে রাত্রে 9টার সময় আমাদের তাজিয়া শরীফ ইমাম বারগায় প্রতিস্থাপন হবে। দীর্ঘ বছর ধরে আমরা করে আসতেছি, বাবা আদম থেকে বাপরা করে গেছে, বাপরা চলে গেছে দুনিয়া থেকে, তারপরে আমরা আছি, এখন আমরা করতেছি। করোনা পরিস্থিতি নিয়ে মানুষের ভিড় যেন না হয় সেরকম সীমিত আকারে আমরা কাজ করছি। অনেক দিন ধরে আমি পাইপ বাঁধতেছি, প্রায় 30 বছর ধরে। হ্যাঁ, যেটা আমি মান্নাত পূরণ চাই এটা আমার আল্লাহ পূরণ করে দেয়। পাইকিয়ারা আসবে, তারা এখানে সালাম দিবে, সালামি দিয়ে পর তারা এখানে পাইপ খুলবে, খোলার পর
আমাদের এই আখেরি মিনারতে আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্তি হয়ে যাবে। পবিত্র আশুরা সৈয়দপুরে ঐতিহ্যগতভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়ে থাকে প্রতি বছর। তবে এবার করোনা পরিস্থিতির কারণে স্থানীয় প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে পালন করা হবে। আমরা আশা করি যে পবিত্র আশুরা পর্যন্ত আমরা খুব সুস্থভাবে এই উৎসবটাকে বা এই আমাদের পরবটাকে আমরা খুব ভালোভাবে এটা পালন করতে পারবো আল্লাহর রহমতে, অশেষ মেহেরবানি বাংলাদেশ প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী। সৈয়দপুর শহরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তাজিয়া মিছিল হয়। সময় সংবাদ, নীলফামারী। বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীর ভাঙনের শিকার 2টি গ্রামের কয়েক হাজার মানুষ। ঘরবাড়ি, পাকা সড়ক সহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীটির রক্ষায় বাঁধের ডিজাইন তৈরি হয়েছে আর চলছে ডিপিপি তৈরির কাজ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরে এলজিইডি নির্মিত সোনাপুর থেকে চরবাসুরিয়া পাকা সড়কটি মধুমতি নদীর ভাঙনে বিলীন হতে চলেছে। এছাড়া এই সড়কের পাশের 2টি গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি, গাছপালা সহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই ভাঙন আতঙ্কে থাকে এই 2 গ্রামের বাসিন্দারা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি কয়েকটি স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা। আমাদের গ্রামটা ছিল, সে গ্রামটা মধুমতির মাঝখানে চলে গেছে, এখন আমাদের আর সরার কোনো জায়গা নাই। আমার 7-8 বিঘে জায়গার ভিতরে আমার এই বাড়িটা ছিল, এই বাড়িটা ভাঙিয়ে বিলীন হয়ে গেছে, আমার আর সরাবার আর কোনো জায়গা নাই। সোনাপুর, বাসুরিয়া 2টি গ্রাম আমরা একেবারে বিলীন। নদীরে ভাঙতেছে, আমরা স্থায়ী বাদ চাই। আমরা রাস্তাঘাট, ঘরবাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিও। সরকারের কাছে দাবি করি যাতে এই বেড়িবাঁধ দিয়ে বা ব্লক বা জিও ব্যাগ দিয়ে দ্রুত ব্যবস্থা নিন। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ডিজাইন শেষে ডিপিপি তৈরির প্রক্রিয়া চলছে। স্থায়ী নদীর তীর প্রতিরক্ষা কাজের জন্য আমরা ডিজাইন পেয়ে গেছি, ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। জেলার মোল্লাহাটে মধুমতি নদীর 3.5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। সময় সংবাদ, বাগেরহাট। আমনের ভরা মৌসুমে ঝিনাইদহে দেখা দিয়েছে রাসায়নিক সারের সংকট। এতে ব্যাহত হচ্ছে ধানের আবাদ। উপায় না পেয়ে বেশি দামে কিনতে হচ্ছে ইউরিয়া, টিএসপি সহ অন্যান্য সার, যে কারণে বাড়ছে ধানের উৎপাদন খরচ। তবে কৃষি বিভাগের দাবি সারের কোনো সংকট নেই। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মাঠ, জমি প্রস্তুত, ধানের চারা রোপণে দিন কাটছে এলাকার কৃষকদের। একইভাবে জেলার 6 উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে চলছে আমন ধান রোপণের কাজ। কোনো জমিতে চলছে রোপণ, আবার কোনো জমিতে ছিটানো হচ্ছে রাসায়নিক সার। আমনের এই ভরা মৌসুমে জেলায় দেখা দিয়েছে রাসায়নিক সারের সংকট। চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না কৃষকেরা। তাদের অভিযোগ, ডিলারদের কাছে না পেয়ে হাটবাজারের দোকান থেকে চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। সার সংকটের কারণে আমনের উৎপাদন খরচ বৃদ্ধির আশঙ্কা তাদের। সার না হলে তো আমরা চাষ করতে পারবো না, চাষ না করলে তো কিছু থাকবে না। ফসফেট তো পাইনি এ পর্যন্ত, ইউরিয়া এখন পাওয়া যাচ্ছে না। কোন দোকানদারের কাছে যদি 5 টাকা বেশি দিচ্ছি কেজিতে, তাকালি সার আছে, আপনি 10-20 কেজি যা দেবেন নিয়ে যান, এখন পাওয়া যাচ্ছে। যখন দরকার তখন পাচ্ছি না, টাকা দিয়েও পাচ্ছি না, কেউ সার থাকলেও বলছে যে সার নেই। ডিলার ও ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী বরাদ্দ কম হওয়ায় দেখা দিয়েছে এ সংকট। দৈনিক লাগবে 20 বস্তা, সেখানে দেখা যাচ্ছে আমি পাচ্ছি 10 বস্তা। এই 10 বস্তার সংকট ঘাটতি পূরণের জন্য আমি বর্তমান বিএসএস ডিলারের কাছে যাচ্ছি, কিন্তু ওই অনুপাতে বরাদ্দ হচ্ছে না। মাসিক বরাদ্দ যদি আরেকটু বাড়াই দেয় তাহলে কৃষকরাও উপকৃত হবে, আর এই যে বেশি দামে বিক্রি হচ্ছে এটাও দূর করা সম্ভব হবে। তবে কৃষি বিভাগ বলছে জেলায় নেই কোনো সার সংকট। এখন পর্যন্ত আমাদের সারের কোনো সমস্যা নেই। অসাধু ব্যবসায়ী যারা, তারা চেষ্টা করে তাদেরকে মালকে ধরে রাখার জন্য। আমরা ইতিমধ্যেই ক্লোজ মনিটরিংয়ে রাখছে, কোনো রকমের সারের কৃত্রিম সৃষ্টি করতে না পারে। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা 1,04,115 হেক্টর জমি। এজন্য ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা রয়েছে 48,000 মেট্রিক টন। সময় সংবাদ, ঝিনাইদহ। পঞ্চগড়ে বাফার গুদাম থেকে বিসিআইসির ডিলারদের মাঝে ইউরিয়া সার সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
গত বছরের অক্টোবরে পঞ্চগড় ঢাকা মহাসড়কের পাশে ধনীপাড়া এলাকায় 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদামটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী ও রেলপথ মন্ত্রী। বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে 16,000 মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে। ভারত থেকে ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে করে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের নবম চালান সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছাবে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু, ইমা, আসলে ভারত থেকে যে আসা ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আর এই অল্প কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছাবে। স্টেশন মাস্টার ইসরাইল হোসেন যেটি জানিয়েছে, আসলে ভোর 6টার সময় কিন্তু এই যে নবম চালান নিয়ে অক্সিজেন ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেসের 200 মেট্রিক টন তরল মেডিকেল ভোর 6টায় এই বঙ্গবন্ধু কথা ছিল, কিন্তু এখন যেহেতু সব ধরনের ট্রেন চলছে সেই জন্য আসলে কষ্টের কারণে এখন ট্রেনটি এই স্টেশনে এসে পৌঁছাতে পারেনি। আর অল্প কিছুক্ষণ মধ্যে হয়তো পৌঁছাবে, সেগুলো প্রস্তুত হয়ে গেছে। ট্রেনটি আসার সাথে সাথে কিন্তু তারা আনলোড করে সেই তরল মেডিকেল অক্সিজেন গুলো কিন্তু সড়ক পথে দেশের বিভিন্ন হাসপাতালে পাঠাবে বলে জানিয়েছে লিন্ডে বাংলাদেশ। আমরা দেখি যে এখানে যে লিন্ডে বাংলাদেশে যে রোড ট্যাঙ্কার গুলো রয়েছে, বেশ কয়েকটি রোড ট্যাঙ্কার এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং কর্মীরাও প্রস্তুত রয়েছে। ট্রেনটি আসার সাথে সাথে কিন্তু তারা আনলোড করবে। আমরা পাশাপাশি দেখেছি যে এখানে রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত আছে, নিরাপত্তা নিয়োজিত, পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এটি কিন্তু আসলে নবম চালান, অর্থাৎ এক এক করে কিন্তু 9টি চালান আসলো এবং প্রতিটি চালানে কিন্তু 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন ছিল এবং এখন পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে 1,800 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পৌঁছাবে বলে জানিয়েছে লিন্ডে বাংলাদেশে। আর একটি কথা বলে রাখি যে গত 25 জুলাই পরীক্ষামূলকভাবে এই অক্সিজেন চালানটি কিন্তু রেলপথে ভারত থেকে বাংলাদেশে আনা হয় এবং তারপরেই কিন্তু এক করে এখন পর্যন্ত 9টি চালান অর্থাৎ 1,800 মেট্রিক টন তরল মেডিকেল কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে। আমরা শুনেছি যে গতকাল কিন্তু এই যে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে ছেড়ে এসে কিন্তু ট্রেনটি বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায় এবং রাত্রে কিন্তু বেনাপোল স্থলবন্দর হয়ে রওনা হয় এই 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে এর বিশেষ ট্রেন, ভারতীয় বিশেষ ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি। এবং এই ভারতের জামশেদপুর থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে কিন্তু এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌঁছাবে এবং এখান থেকে কিন্তু করোনা মোকাবেলায় এই তরল মেডিকেল অক্সিজেন গুলো কিন্তু দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু পাঠানো হবে। আমরা দেখছি যে এখানে ভোর থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি রেখেছে লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা এবং তারা যে সকল রোড ট্যাঙ্কার রয়েছে, অর্থাৎ এই ট্রেনের ট্যাঙ্কার থেকে আনলোড করে যে সকল রোড ট্যাঙ্কারে করে সড়ক পথে দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবেলায় অক্সিজেন গুলো পাঠানো হবে, সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে কিন্তু সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ভোর থেকে আছি এবং স্টেশন মাস্টার যেটি জানিয়েছে যে আর কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি অর্থাৎ ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌঁছাবে এবং গত 25 জুলাই যে প্রথম চালানটি আসে সেটি কিন্তু আসলে পরীক্ষামূলকভাবে এই ভারত থেকে দেশের প্রথম কিন্তু এই যে রেলপথে এই তরল মেডিকেল অক্সিজেন আনা হয়েছিল এবং সেটি কিন্তু সফল হওয়ার পরে কিন্তু এই যে পরপর 9টি চালান কিন্তু বাংলাদেশে প্রবেশ করলো ভারত থেকে তরল মেডিকেল অক্সিজেন এই ট্রেনটি এবং এর পরবর্তীতে কিন্তু আরো বেশ কয়েকটি চালান কিন্তু আসবে, কারণ সরকারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ আমাদেরকে জানিয়েছে যে করোনা মোকাবেলায় এই অক্সিজেন গুলো আরো বেশ কিছু চালান কিন্তু ভারত থেকে বাংলাদেশে তারা আনবে এবং এখান থেকে দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু পাঠানো হবে। পাশাপাশি এখানে কিন্তু এই যে এই রেলপথে অর্থাৎ এই ভারত থেকে আসা যে তরল মেডিকেল অক্সিজেন সেটি কিন্তু এখানে আনা হয় এবং এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু পাঠানো হয় এবং এই যে এখানে নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ এখানে তরল মেডিকেল অক্সিজেনের আনলোড কার্যক্রমের যে সকল নিরাপত্তা ব্যবস্থা, যে সকল সরঞ্জাদি দরকার সেগুলো কিন্তু কর্মীরা প্রস্তুত রেখেছে এবং তারা কিন্তু ভোর থেকে এখানে উপস্থিত হয়েছে এবং তারা যে আনলোডের কার্যক্রম সেটি কিন্তু ট্রেনটি পৌঁছানোর সাথে সাথে তারা শুরু করবে। আমরা জানি যে ট্রেনটিতে কিন্তু 20টি ট্রেনের উপস্থিত হয়েছে এবং তারা যে আনলোডের কার্যক্রম সেটি কিন্তু ট্রেনটি পৌঁছানোর সাথে সাথে তারা শুরু করবে। আমরা
জানি যে ট্রেনটিতে কিন্তু 20টি ট্রেনের ট্যাঙ্কার রয়েছে এবং প্রতিটি ট্যাঙ্কারেই যে এই 20 মেট্রিক টন করে কিন্তু তরল মেডিকেল অক্সিজেন রয়েছে এবং এখান থেকে আসলে এই ট্রেনগুলো থেকে ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কার আনলোড করা হবে এবং তারপরে কিন্তু আসলে দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু করোনা মেডিকেল এই অক্সিজেনগুলো পাঠানো হবে এবং পরবর্তীতে আরো বেশ কয়েকটি চালান আসবে বলে জানিয়েছে লিন্ডে বাংলাদেশ। তো এই ছিল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইমা, ভারত থেকে রেলপথে তরল অক্সিজেন চালানের বিষয়ে সবশেষ খবর জানাতে সিরাজগঞ্জ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। মোংলা বন্দরের ড্রেজিংয়ের কবল থেকে কৃষি জমি রক্ষার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন। এতে বলা হয়, পশু নদী ড্রেজিংয়ের বালু ফেলতে 1500 একর জমি নির্ধারণ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তার মধ্যে চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় কৃষি জমি রয়েছে 700 একর, কিন্তু জমির আসল মালিকদের না জানিয়ে জোরপূর্বক ডাইক নির্মাণ করছে ড্রেজিং কোম্পানির লোকজন। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি। অবিলম্বে কৃষি জমিতে ড্রেজিংয়ের বালু ফেলা বন্ধ করার দাবি জানান তারা। মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার মুক্তারপুরে 7টি কারখানায় অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, কারখানাগুলো দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কারেন্ট জাল তৈরি ও বাজারজাত করে আসছিল। এমন খবরের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ড। এ সময় 7টি কারখানা থেকে 2,04,40,000 মিটার কারেন্ট জাল ও 6,840 পিস চাই জাল উদ্ধার করা হয়। আটক করা হয় 3 জনকে। বান্দরবানের রুমা উপজেলায় রাস্তা ছাড়াই পাহাড়ের পাদদেশে প্রায় 4.25 কোটি টাকা ব্যয়ে একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়ক না থাকায় স্থানীয়দের কোনো কাজেই আসছে না সেতুটি। এলাকাবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, তাদের সঙ্গে কথা না বলে সেতুটি নির্মাণ করা হয়েছে। বান্দরবান থেকে এনে জাকিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বান্দরবানের রুমা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে দুর্গম পলিকাপাড়া। এখানকার পাহাড়ের পাদদেশে 68 মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি। দুর্গম গালেঙ্গা ইউনিয়নে যাওয়ার জন্য ব্রিজটি নির্মাণ করা হলেও ব্রিজের শেষ প্রান্তে বিশাল পাহাড় ও যাতায়াতের রাস্তা না থাকায় স্থানীয়দের চলাচলে কোনো কাজে আসছে না। এই ব্রিজটা এখন পর্যন্ত অকেজো বা অপচয় হয়ে গেছে। ওই পাহাড়টি কেটে যদি চলে যায়, ওই পাহাড় যে জমি পাহাড়গুলো সব ভেঙে ভেঙে চলে যাবে। ব্রিজটা বানানোর জন্য, রাস্তা বানানোর জন্য এই পাহাড়টা যদি কেটে ফেলে তাহলে আমাদের পরিবেশ নষ্ট হবে। রোড টোড হলে তো অবশ্যই কাজে আসবে। এখন পাহাড়ের মধ্যে কিভাবে এটা কি কাজ করবে, কি কাজে আসবে? এদিকে পাহাড়ের পাদদেশে এত টাকা খরচ করে ব্রিজ নির্মাণ ও পাহাড় কেটে রাস্তা করার চেয়ে সড়ক পথে রাস্তার উন্নয়ন কাজ করলে এলাকার মানুষ বেশি সুফল পেত বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। টিলার মধ্যে লাগাইছে, মানে যদি টিলার যদি না লাগাইতো তাহলে রাস্তা তো অন্য লেনে যদি নিয়ে যেত তাহলে রাস্তা অবশ্য ক্লিয়ার হয়ে যেত। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দাবি, ভবিষ্যতে রাস্তা করার পরিকল্পনা থেকেই ব্রিজটি করা হয়েছে। এদিকে 40 মিটার করছে আমরা পিসি গার্ডার, 28 মিটারটা করছে আমরা স্ল্যাব ডিজাইন, কারণ পিসি গার্ডার বাঁকানো যায় না, তো এই জন্য স্ল্যাব ডিজাইন করে দিয়েছি। করে মাথাটা বাঁকায় আমরা পাহাড়ের পাদদেশে লাগাই দিয়েছি। এলজিইডির তথ্য মতে 2017 সালে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 4 কোটি 14 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। 2019 সালে কাজটি সমাপ্ত করার কথা থাকলেও চলতি বছরের মার্চ মাসে কাজটি শেষ করে বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মতো করে কক্সবাজারের একটি অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আগে থেকেই ছিল, সেটি এখন বাস্তবায়ন শুরু হবে, যার মাধ্যমে বিদেশি পর্যটকরা বাংলাদেশের সর্বোন্নত সেবা পাবেন। নেভাদা অঙ্গরাজ্য ঘুরে এসে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস। কি নেই এখানে? সুউচ্চ সব ভবন, বিশ্বমানের অতিথি আপ্যায়নের ব্যবস্থা, বিশ্বে ভোগ বিলাসের শ্রেষ্ঠ কেন্দ্র বলা হয় একে।
এই শহর 200 বছর আগেও ছিল ধুধু মরুভূমি, অথচ আজ পৃথিবীর আনন্দ উদযাপনের রাজধানী বলা হয় একে। এই মানে বাংলাদেশেও এমন একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। সেজন্য আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হয়েছে ইতিমধ্যে। আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করার কথা ভাবছে সরকার, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকরা বাংলাদেশে সর্বোন্নত সেবা পাবেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সময় সংবাদকে এমনটাই জানান। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা চিন্তা করা হয়েছে, ওখানে একটা ইন্টারন্যাশনাল অনেক কিছু করার চিন্তা আছে। আমরা যদি সেটা আগাতে পারি তবে সেটা করাও সম্ভব। এই উদ্যোগের বাস্তবায়নে মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদেরও বিনিয়োগের আহ্বান করেন। বলেন, দেশের উন্নয়নে তারা এগিয়ে এলে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশেও পর্যটকরা এসে সব রকম সুযোগ সুবিধা পাবেন এবং দেশের অর্থনীতি হবে আরও শক্তিশালী। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কুয়েতে লকডাউন তুলে নেওয়া হলেও এখনও তেমন একটা জমে ওঠেনি বেচাকেনা। এতে দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে হিমশিম খাচ্ছেন দীর্ঘদিন ধরে লোকসান গুনতে থাকা প্রবাসী ব্যবসায়ীরা। যদিও করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ক্ষতি পুষিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। কুয়েতের সুয়েক অঞ্চলের অন্যতম বৃহত্তম বিপণী বিতান এই হলিডে মার্কেট, যেটি ফ্রাইডে মার্কেট নামেই বেশি পরিচিত। সপ্তাহে বৃহস্পতি, শুক্র এবং শনিবার এই 3 দিন স্থানীয় সহ প্রবাসীরা নিজেদের পছন্দসই পণ্য কিনতে ভিড় করেন এখানে। দীর্ঘদিন লকডাউন জারি থাকায় এতদিন লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। সম্প্রতি লকডাউন তুলে নেওয়া হলেও আগের মতো ক্রেতাদের আনাগোনা নেই মার্কেটটিতে। ফলে দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা। তবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় শিগগিরই মার্কেটটিতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে প্রত্যাশা তাদের। লকডাউনের পর থেকে এই জুমা মার্কেটটা খুবই নিম্নমানের আছে, ব্যবসা বাণিজ্য খুব মন্দা চলতেছে। বর্তমানে লকডাউনের পরে বেচা কিনা অনেকটাই ডাউন হয়ে গেছে, কারণ করোনার জন্য লোক সংখ্যা বর্তমানে বাইরে গেছে। বেচা কিনা তেমন নাই, ওখানে আগের থেকে যদি বেচা কিনা হয়, তাহলে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ ভালো হতে পারে। হলিডে মার্কেটটিতে প্রায় 3,500 পণ্য সামগ্রীর দোকান রয়েছে। এর মধ্যে প্রায় 1,500 দোকানের মালিক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন নিজেরা প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বহু প্রবাসী বাংলাদেশির। সময় সংবাদ, কুয়েত। আয়ারল্যান্ডে করোনার চতুর্থ ঢেউয়ে দিন যতই যাচ্ছে ততই আক্রান্তের হার বেড়েই চলেছে। এতে করে আগামী দিনগুলো নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডের জুলাই মাসেও প্রতিদিন গড় আক্রান্ত 1000-এর বেশি ছিল না, সেখানে আগস্টে প্রতিদিন গড় আক্রান্ত 2000 ছুঁই। দ্রুত আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আগামী দিনগুলো নিয়ে শঙ্কিত বাংলাদেশিরা। এভাবে চলতে থাকলে আবারও লকডাউনের ভাবনায় চিন্তিত তারা। নতুন করে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ভয় তো কাজ করছে। শেষ কিছুদিন যাবত যেভাবে আক্রান্ত হচ্ছে, এটি আমাদের জন্য কোনো ভালো খবর নয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আবারও লকডাউনের কবলে পড়তে পারি, যেটা আমাদের কারোরই কাম্য নয়। মূলত গ্রীষ্মকালীন ছুটিতে মানুষের ঘোরাফেরা আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় সংক্রমণ আবারও বেড়েছে বলে মনে করেন প্রবাসীরা। ভেবেছিলাম আমরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাব, কিন্তু যেভাবে কোভিডে আক্রান্ত হচ্ছে, এতে করে এটি দীর্ঘায়িত হবে বলে মনে হচ্ছে। একদিকে গ্রীষ্মকালীন ছুটিতে সবাই বাইরে ঘুরে বেড়া, আরেক দিক দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, এসব কারণেই সংক্রমণ হচ্ছে বলে মনে হয়। এদিকে করোনার চতুর্থ ঢেউয়ে 16 থেকে 29 বছরের ছেলেমেয়েরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। পর্যটকদের ভিড়ে ভেনিস সহ উত্তর ইতালিতে তিল ধারণের ঠাঁই নেই। দেশটিতে আগস্টের গরমের ছুটিতে বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা। তাই ভ্রমণকারীদের ভিড় বেড়ে যায় বহুগুণ। এ সময় ভ্রমণে বেরিয়ে পড়েন প্রবাসী ও বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালিতে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। বন্ধ ইতালির অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। অনেক দিন ধরে করোনা ভাইরাসের জন্য ভ্রমণ কেন্দ্রগুলো বন্ধ ছিল। বর্তমানে ইতালির পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, তাই ভ্রমণে বেরিয়েছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও।
ইতালির পর্যটন কর্পোরেশনের হিসাব মতে এবছর পর্যটকদের আগমনের কেন্দ্রবিন্দু ভেনিস। শুধু ভেনিসের মার্কো পোলো বিমানবন্দরে প্রত্যেক দিন 22,000 পর্যটকের আগমন ঘটে। এই প্রদেশে রয়েছে 4টি বিমানবন্দর। অনেক দিনের স্বপ্ন ছিল ভ্যানিসে ঘুরতে আসার। ভ্যানিস অনেক সুন্দর শহর, ভ্যানিসে এসে অনেক ভালো লাগলো। ছুটি চলতেছে, তাই পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে ভ্যানিস দেখার জন্য চলে আসলাম। আব্বু আম্মুর সাথে এসেছি, খুব ভালো লাগছে, অসম্ভব সুন্দর একটি শহর। প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতালিতে অধিকাংশই পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসংস্থানে নিয়োজিত। তাই পর্যটক বৃদ্ধিতে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। চীনের তিব্বতে চালু হওয়া প্রথম বুলেট ট্রেন ভ্রমণে হিড়িক পড়ে গেছে। এরই মধ্যে সেখানে ভিড় করছেন দর্শনার্থী সহ স্থানীয়রা। 435 কিলোমিটার দীর্ঘ রেলপথে চলছে দ্রুত গতির ট্রেনটি। মাত্র কয়েক সপ্তাহ আগেই চীনের তিব্বতে চালু করা হয় দ্রুতগতির বুলেট ট্রেন। 1 মাস পেরোতে না পেরোতেই ট্রেনটিতে ভ্রমণে উপচে পড়া ভিড় লেগেছে। এমনকি ট্রেনের টিকিট পেতে হিমশিম খাচ্ছেন মানুষ। মূলত যাতায়াতের সুবিধার্থে এটি চালু করা হলেও শুধু স্থানীয়রাই না, ভিড় করছেন আগ্রহী দর্শনার্থীরাও। করোনায় ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করায় পর্যটক বেড়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। ট্রেনটি ওঠার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এত দ্রুতগতির ট্রেনে আগে কখনোই উঠিনি আমি। শুধুমাত্র এই ট্রেনটিতে চড়তে এখানে 1 রাত হোটেলে থেকেছি। ট্রেনটিতে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। রেলগাড়িটির কামরায় অক্সিজেন ব্যবহার করা যায়, এতে উঁচুতে শ্বাস নিতে কোনো সমস্যা হয় না। দ্য রুফ অফ দি ওয়ার্ল্ড ট্রেনটি ঘন্টায় 160 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। বিদ্যুৎ না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে ডিজেলে চলে ট্রেনটি। জিনিয়া শেখ, সময় সংবাদ। ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। প্রথম রাউন্ডে 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন। পরের ম্যাচ দুটি 19 ও 21 অক্টোবর। আর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল হবে 14 নভেম্বর। বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজগুলোকে গুরুত্ব দিয়ে দেখছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রতিপক্ষ ভেন্যু আগেই জানা ছিল, এবার দিনক্ষণ চূড়ান্ত। আগামী 17 অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল সরাসরি খেলবে দ্বিতীয় রাউন্ডে, আর পরের 8 দল নিয়ে হবে প্রথম রাউন্ড, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। এবারের আসর অনুষ্ঠিত হবে দুটি পৃথক দেশে। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, এর একদিন পর স্বাগতিক ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টাইগারদের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায়। 21 অক্টোবর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, এই ম্যাচটি হবে বিকেল 4টায়। প্রথম রাউন্ডের প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ হলেও প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। সব দলের মতো আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। টি-20 বিশ্বকাপের আগে কিছু সিরিজ খেলছি। যদি এগুলোতে আমরা ভালো খেলে জয়লাভ করি তবে অবশ্যই তা আত্মবিশ্বাস বাড়াবে। বিশ্বকাপে সব ম্যাচ সমানভাবে গুরুত্বপূর্ণ। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। প্রসেস ঠিক রেখে ম্যাচগুলো জয়ের চেষ্টা করব। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড শুরু হবে 23 অক্টোবর। দুই বৈরী প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে এর একদিন পর 24 অক্টোবর। ইংল্যান্ড অস্ট্রেলিয়াও মুখোমুখি হবে গ্রুপ পর্বে। এই ম্যাচ হবে 30 অক্টোবর। আর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল হবে 14 নভেম্বর। বড় কোনো অঘটন না হলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। অধিনায়ককে আশা দেখাচ্ছে দলের সাম্প্রতিক পারফরমেন্স। আমাদের দলের শক্তি অলরাউন্ডার এবং বোলিং ডিপার্টমেন্ট। দলে 5-6 জন অলরাউন্ডার আছে। পেসার ও স্পিনাররা নিজেদের সামর্থ্য দেখিয়েছে। আশা করছি দলগতভাবে ভালো করা সম্ভব। সাকিব 1 নম্বর অলরাউন্ডার। দলের সেরা খেলোয়াড় মুশফিক মুস্তাফিজও পরিকল্পনার বড় অংশ নিয়েই আছে। আফিফ, শামীম, সোহানরাও ভালো করছে। বিশ্বকাপে যাবার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ সফরের কোভিড প্রটোকল ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন নিউজিল্যান্ডের 2 সদস্যের প্রতিনিধি দল। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে আগামী শুক্রবার কাজ শুরু করবেন তারা। 2 সদস্যের দলে একজন ডাক্তার ও একজন নিরাপত্তা বিশ্লেষক আছেন। মঙ্গলবার সকালে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেখান থেকে নিয়ে যাওয়া হয় 5 তারকা একটি হোটেলে। আগামী 3 দিন 2 দফায় তাদের কোভিড পরীক্ষা হবে। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে অজিদের দেয়া কোভিড প্রোটোকলই দেয়া হবে ব্ল্যাক ক্যাপদের। নিরাপত্তা ব্যবস্থাও হবে 3 স্তরের। এই 2 সদস্যের দেয়া ইতিবাচক রিপোর্টের ভিত্তিতে 24 আগস্ট বাঘের ডেরায় পা রাখবে কিউইরা। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20 আগামী 1 সেপ্টেম্বর। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলার নারীরা। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে আগামী মাসে উপমহাদেশের কোনো একটি দলের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। এমনকি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আফ্রিকার দেশটিতে যাওয়া হবে টুর্নামেন্টের 1 মাস আগে, জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। আর আপাতত কোচিং প্যানেলে বিদেশি কাউকে নিয়োগের পরিকল্পনা নেই বিসিবির। কোভিডকালে কঠোর সব নিয়মনীতি মেনে বছরের শুরুতে মাঠে ফিরেছে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট। তবে বরাবরের মতো এখানে উপেক্ষিত নারীরা। মাঝে এক প্রোটিয়া ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ টাইগ্রেস শিবিরে এনে দিয়েছিল স্বস্তির পরশ। তবে এরপরই দেশে আবারও বাড়ে করোনার সংক্রমণ। এখনও কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলেও উন্নতির গ্রাফ স্পষ্ট। তাই তো গেল শুক্রবার থেকে বিকেএসপিতে শুরু হয়েছে রোমানা জ্যোতিদের ক্যাম্প। লক্ষ্যটা নভেম্বরে জিম্বাবুয়েতে হওয়া নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। তাই তো আগামী 1 মাসের মধ্যে উপমহাদেশের কোনো একটি দলের বিপক্ষে হোম কিংবা অ্যাওয়ে সিরিজ খেলার পরিকল্পনা বিসিবির। যেহেতু এটা ওডিআই টুর্নামেন্ট, এই কারণে আমরা চাচ্ছিলাম যে আমাদের আশেপাশের 2-1টা বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি যে তাদেরকে যদি আমরা আনতে পারি বা আমরা গিয়ে আমরা তাদের সঙ্গে আমাদের একটা সিরিজের আয়োজন করা যায় কিনা, যাতে করে আমাদের কোয়ালিফাইং রাউন্ডে যাওয়ার আগে আমাদের একটা প্রস্তুতি আমরা নিতে পারি। এর আগের বিশ্বকাপের বাছাইগুলোতে টিম টাইগ্রেস উতরে গেছে বেশ ভালোভাবেই। তবে এবারের প্রেক্ষাপট যে একেবারেই ভিন্ন। বাছাই পর্ব শুরুর কমপক্ষে মাসখানেক আগে নারীদের জিম্বাবুয়েতে নিয়ে যেতে চায় বোর্ড। জিম্বাবুয়েতে আমরা হয়তো মাসখানেক আগে যাব এবং ইতিমধ্যে আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে কোয়ালিফাইং রাউন্ডের আগেই আমরা 3-4টা ম্যাচ আমরা সেখানে করতে পারবো, যাতে ওই কন্ডিশনের সঙ্গে আমাদের মেয়েরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে। তবে সংকট কাটেনি কোচিং স্টাফ নিয়ে। তাই তো কোভিডকালে বিদেশি কোচের পরিবর্তে দেশিদের ওপরই ভরসা রাখছে বিসিবি। বাইরের কাউকে পাচ্ছি না। আমরা কোয়ালিফাইং রাউন্ড পর্যন্ত আমাদের যারা কোচ রয়েছেন দেশের বা বিগত দিনে যারা ওমেন্স উইংয়ের সঙ্গে কাজ করেছেন তাদেরকে নিয়েই আমরা এই কোয়ালিফাইং রাউন্ড পর্যন্ত আমরা পার করে আসব। বিকেএসপিতে চলমান ক্যাম্পে নিজেদের মধ্যে 3 দলে ভাগ হয়ে একটি টুর্নামেন্ট খেলবেন বাংলার নারীরা, যেখান থেকে বাছাই করা হবে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেক। তালেবানের ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিনে অনেকটাই শান্ত রাজধানী কাবুল। নতুন সরকার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আফগানদের। শিগগিরই আলোচনায় বসবে ইইউ। ভ্যাকসিন নিতে হুড়োহুড়ি। এসএমএস টিকা কার্ড না দেখাতে পারলে পাচ্ছেন না কেউ। অ্যাম্বুলেন্স দিলেও টাকায় কেনা টিকা দিতে এখনো আশার বাণী ভারতের। বর্ষায় খানাখন্দে ভরা চট্টগ্রামের সড়কগুলো যেন আতঙ্কের নাম। ঘটছে দুর্ঘটনা, যানজটে ভোগান্তি। অপরিকল্পিত ও দায়সারা মেরামতি কারণ বলছেন নগরবিদরা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।